গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবাইকে সুপ্রভাত জানিয়ে ফোর্থ টিউটোরিয়াল ক্লাস দশম শ্রেণীর জন্য শুরু করতে চলেছি। বিগত যে ক্লাসগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে যে সাবজেক্টের মূল বিষয় যেটা হবে আজকে আমাদের, সেটা হচ্ছে রিপ্রোডাকশন মানে জনন। এর আগে আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন। আজকে রিপ্রোডাকশন মানে জননের প্রবেশ করার আগে দুটো কথা বলে নিই। যে যারা এই ক্লাস সরাসরি দেখছো তাদেরকে সবাইকে ধন্যবাদ। এই ক্লাসটা শুধুমাত্র আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই নয়, যারা ফেসবুক লাইভ লক্ষ্য করো তাদের সবার জন্যই। আশা করি তোমাদের খুব সামান্য হলেও একটু উপকার হবে। আজকে আমার আর একটা কথা বলে আমি মূল পর্বে চলে যাব। সেটা হচ্ছে যে যাদের ফেসবুক লাইভ মানে ফেসবুক নেই তারা আমার এই ক্লাসটাকে দেখতে পারো, সরাসরি ইউটিউবে দেখতে পারবে। তার জন্য যেটা করতে হবে, তোমাদের ইউটিউবের সার্চ বাটনে গিয়ে টাইপ করতে হবে TIRTHOMOY। সেখানে আজকের যে টিউটোরিয়াল ক্লাসটা নেব, এটা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে একদম মূল জায়গায় চলে যাই আমরা। শুরু করছি ফোর্থ টিউটোরিয়াল ক্লাস। আশা করি সবাই ভালো আছো। দশম শ্রেণীর জন্য আমাদের একক জীবনের প্রবাহমানতা, উপ একক হচ্ছে জনন মানে রিপ্রোডাকশন। সবাই দেখতে পাচ্ছ তো? আমার আওয়াজ শোনা যাচ্ছে? দেখো, জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো তো? যেমন মনে করো, প্রত্যেকটা জীব, এক সেকেন্ড একটু প্রবলেম হয়েছে, আমি একবার ব্যাকে যাচ্ছি। একটু প্রবলেম হয়েছে কম্পিউটারটায়, আমি জাস্ট 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি তোমাদের। হ্যাঁ, ওকে। আওয়াজ শোনা যাচ্ছে? ফোর্থ টিউটোরিয়াল ক্লাস, জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে রিপ্রোডাকশন বা জনন। দেখো, জীবের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো তো? যেমন মনে করো, তোমরা পড়েছো যে প্রত্যেকটা জীবের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে তাদের মধ্যে পড়ে পুষ্টি, শ্বসন মানে রেসপিরেশন, চলন, গমন, রেচন এবং উত্তেজনায় সাড়া দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা জীবের এইগুলো হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তাকে আমরা সজীব উপাদান বলি, সজীব বলি, জীব বলি। সেটা হতে পারে প্রাণী বা উদ্ভিদ। এই সাধারণ বৈশিষ্ট্য, সহজাত বৈশিষ্ট্যগুলো ছাড়াও জীবের আর একটা বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? সেটা হচ্ছে বংশ বিস্তার করা। জীবেরা বংশ বিস্তার করে, এটা তাদের একটা সহজাত ধর্ম, যে প্রত্যেকটা জীব তার নিজের অস্তিত্বকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে চায়, টিকিয়ে রাখতে চায়। এটাকে বলা হচ্ছে
বংশবিস্তার। আর যে পদ্ধতিতে বংশবিস্তার হয়ে থাকে সেটাকেই বলা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। আমরা দেখেছি, কি দেখেছি বলতো, যে দেখবে যে বাড়ির পাশে যে ওই তো নিম গাছটা আছে, এখন তো নিমের ফল ধরতে শুরু করবে, সেই নিমের ফল দেখবে পড়ে সেখানে অনেক গাছ বের হয়। আবার বাড়িতে যে তোমার আম গাছটা আছে সেখানে দেখবে শালিক পাখি বাসা বেঁধেছে, বা অন্য পাখিও বাসা বাঁধতে পারে, সেখানে দেখবে সেই বাসাতে কিছুদিন পরে ডিম পাড়ে, সেখান থেকে আস্তে আস্তে বাচ্চা উৎপন্ন হয়। এই ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, তারপরে সেগুলো আস্তে আস্তে বড় হবে, ডানা মেলবে এবং নীল আকাশে উড়ে যাবে। এইদিকে যে গাছগুলো দেখছি সেই গাছগুলো নিয়মের অগ্রগতিতে, কালের গতিতে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। তাহলে প্রত্যেকটা জীব চায়, কি প্রাণী কি উদ্ভিদ, যে নিজের অস্তিত্বকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে। যে পদ্ধতিতে এটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো রিপ্রোডাকশন বা জনন। তার মানে বলতে পারি যে জনন হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া, যেখানে জীব নিজের দেহ অংশ, মানে হতে পারে সেটা কোনো অঙ্গ বা রেণু, সেটা পুংগ্যামেট হতে পারে, স্ত্রী গ্যামেট হতে পারে, পরাগ রেণু হতে পারে, যে কোনো একটা অঙ্গ হতে পারে, যে তার দ্বারা কি করে নিজের একটা অনুরূপ জীব সৃষ্টি করে। এই যে শালিক পাখি দেখছি, তার মতো অনুরূপ শালিক পাখির সৃষ্টি হচ্ছে, বড় নিম গাছ থেকে ছোট নিম গাছ, যে কোনো গাছ হতে পারে। তাহলে অনুরূপ জীব সৃষ্টি করার যে প্রক্রিয়া, তাকেই বলছি আমরা রিপ্রোডাকশন। এবার আসবো আমরা যে জনন তো জানলাম, তাহলে জননের গুরুত্ব কি? এ কি কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে। রিপ্রোডাকশন মানে জনন না থাকলে তো বংশ বিস্তারই হতো না। দেখো, বংশ বিস্তার বা বংশবৃদ্ধি এবং অস্তিত্ব রক্ষা। কার অস্তিত্ব রক্ষা? জীবের অস্তিত্ব রক্ষা। তারপরে কি আছে? প্রকরণ সৃষ্টি, ভেদ বা প্রকরণ, ভ্যারিয়েশন যেটাকে বলি আমরা, উন্নত বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়া। বংশের ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ প্রত্যেকটা জীব তাই প্রত্যেকটা জীব কি করে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত জীবকে পৃথিবীর বুকে রেখে দিয়ে যেতে চায়। আরেকটা আছে, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, অর্থাৎ ইকোসিস্টেমটাকে ঠিক রাখা। এই যে চারটে টপিক আছে, অর্থাৎ বংশবৃদ্ধি এবং অস্তিত্ব রক্ষা, জীবের অস্তিত্ব রক্ষা, আমরা জানি প্রত্যেকটা জীব চায় যে তার বংশটাকে বৃদ্ধি করতে। আমরা দেখেছি এটা সাধারণ একটা বৈশিষ্ট্য, জীবের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেকটা জীব একদম সুমেরু অঞ্চল থেকে সমতল ভূমি, সমুদ্র থেকে পাহাড়, যেখানেই চায় না কেন দেখবো আমরা প্রত্যেকটা জীবের একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তার সন্তান সন্ততিকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে চায় এবং তার অস্তিত্বটাকে বজায় রাখতে চায়। তাই অস্তিত্ব বজায় ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার যে ক্ষমতা, এটা কি বলা হয় অস্তিত্ব রক্ষা। আর এটা কোথাও হতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে হতে পারে, যৌন জননে। কেন হতে পারে? কারণ তোমরা মিওসিস কোষ বিভাজনে পড়েছো, যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, জিনের পুনঃসংযুক্তি হয়, তার ফলে অপত্য যে জীব সৃষ্টি হবে, গ্যামেট থেকে যে জীব সৃষ্টি হবে, তার মধ্যে একটা প্রকরণ ক্ষমতা আসবে। যে কোনো প্রতিকূল পরিবেশে সে নিজেকে অনুকূল করে নেওয়ার ক্ষমতা অর্জন করবে। বংশের ধারাবাহিকতা বজায় রাখা, প্রত্যেকটা জীব চায় যে তার অপত্য জীবী এই পৃথিবীতে টিকে থাকুক এবং আস্তে আস্তে গোটা পৃথিবীময় সে ছড়িয়ে পড়ুক। বাস্তুতান্ত্রিক ভারসাম্য, অর্থাৎ ইকোসিস্টেমটাকে ঠিক রাখা। জননের মাধ্যমে কি হয়? বংশবৃদ্ধি হয়। আর মৃত্যুর মাধ্যমে কি হয়? জীবের সংখ্যা হ্রাস পায়। তো যে কোনো একটা, মনে করো মৃত্যুটা একদম অবশ্যম্ভাবী, জন্মটা হচ্ছে না, তার মানে কি মৃত্যু যদি অবধারিত হয় তাহলে আস্তে আস্তে জীবের সংখ্যা হ্রাস পেতে শুরু করবে এবং এক সময় পৃথিবী কি হবে? জীব শূন্য হয়ে পড়বে। কিন্তু বাস্তবে তো তা হয় না। প্রত্যেকটা ইকোসিস্টেম, প্রত্যেকটা বাস্তুতন্ত্রে আমরা লক্ষ্য করেছি কি, যে তার স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীবকে সে সৃষ্টি করে যায় এই শস্য শ্যামলা পৃথিবীতে। অর্থাৎ তার ফলে কি হচ্ছে? তাদের বংশবৃদ্ধি হচ্ছে এবং প্রকৃতির নিয়মে কি হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেকটা জীবই পৃথিবীর বুকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়। এটাকেই বলা হয় মৃত্যু। এবং তার ফলে কি হচ্ছে? তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাচ্ছে। এবার আসবো আমরা প্রকারভেদ। যে জনন সম্পর্কে জানলাম, জননের প্রকারভেদ, যে কত রকম ভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এক নম্বরে দেখো, আসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন।
2 নম্বরে দেখছি আমরা যৌন জনন। মনে রাখবে এই দুটো পদ্ধতিতেই জীবের জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, অযৌন জনন, যৌন জনন। এই দুটো পদ্ধতি ছাড়াও এই অযৌন জননের একটা স্পেশাল ক্যারেক্টার আছে, যেটাকে আমরা বলে থাকি অঙ্গজ জনন এবং অপুংজনী। অঙ্গজ জনন এবং অপুংজনী, এটার মাধ্যমে কিন্তু জীবের বংশবিস্তার হতে পারে। বলতে পারি যে এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে অঙ্গজ জননটা হচ্ছে অযৌন জননেরই একটা উপায়। আসেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে একটা বেশ বড় একটা জটিল জায়গা। এর মাধ্যমে জীবের বংশবিস্তার হতে পারে, তবে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া। আর অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি জীব সৃষ্টি হয়, অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি জীব সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি অপুংজনী। আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন। অযৌন জননের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, অযৌন জনন কোথায় হয় সেটা জানবো। তাহলে একটা বিষয় জানা গেল যে জনন প্রক্রিয়া, রিপ্রোডাকশন প্রক্রিয়া দুটো ভাগে ভাগ করছি আমরা। একটাকে বলছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটাকে বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অযৌন জনন, যৌন জনন। অযৌন জননটাকে যদি আমরা দেখি তাহলে দেখবো সেইটাকে আবার আর একটা প্রসেস বলা যেতে পারে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যেটা উন্নত শ্রেণীর উদ্ভিদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। এবং আছে অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টির যে প্রক্রিয়া, অপুংজনী বলা হয়, পার্থেনোজেনেসিস বলা হয়ে থাকে। সেটা সম্পর্কে পরবর্তীকালে আমরা একটু ধারণা তোমাদের দেব। এখন যেটা আসবো সেটা হচ্ছে অযৌন জননের কিছু বৈশিষ্ট্য। তার আগে বলি অযৌন জনন কি। বলছে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, গ্যামেট উৎপন্ন হচ্ছে না, মানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট যেটা তোমরা মিয়োসিসে পড়েছো, সেই গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত বা রেণু হতে পারে, দেহের কোনো একটা অংশ হতে পারে বা রেণু হতে পারে, কিন্তু সেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেট হবে না। দেহের কোনো অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে আমরা বলবো আসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেহের যে কোনো অংশ থেকে একটা কোরক সৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা জীব সৃষ্টি হলো। দেহের কোনো এক জায়গায় রেণুস্থলী সৃষ্টি হয়েছে, মানে স্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয়েছে, সেখান থেকে স্পোর, সেখান থেকে জীবের সৃষ্টি হলো। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। কোথায় হতে পারে তার আগে বলি আসেক্সুয়াল রিপ্রোডাকশনের বৈশিষ্ট্য কি, যে এখানে গ্যামেট দরকার হয় না। মনে রাখবে এখানে গ্যামেট দরকার হয় না। 2 নম্বর বলবো যে এখানে বেসিক্যালি যেটা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, সেটা হচ্ছে যে আসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা অ্যামাইটোসিস এবং মাইটোসিস, এই দুটো কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এদের বংশবিস্তার হয়। এখানে কিন্তু মিয়োসিস প্রক্রিয়ার কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ জীবের বংশবিস্তারের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে জীবের মানে বিশুদ্ধতা বলতে পারি, যে বংশ পরম্পরায় ধারাবাহিকতা বজায় রাখতে পারে। যে ওই যে জীব যেখান থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, মানে জনিত্রী জীব থেকে অপত্য জীবের যে সৃষ্টি হওয়ার ক্ষমতা, সেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনে সরাসরি একটা জীবের মাধ্যমে সম্পন্ন হতে পারে। এখানে দুটো জীব লাগে না, পুরুষ স্ত্রী মিলন ঘটবে, জাইগোট সৃষ্টি হবে না, এই কারণ প্রয়োজন নেই। এখানে একটা জীব থেকেই রেণুস্থলী হতে পারে, সেখান থেকে রেণু, সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হতে পারে, প্রাণীর সৃষ্টি হতে পারে। কোথায় হয়? এককোষী জীব থেকে বহুকোষী জীব। আবার বলছি, এককোষী জীব থেকে বহুকোষী জীব। অ্যামিবা থেকে সপুষ্পক উদ্ভিদ, মানে বুঝতে পারছো এর বিস্তারটা। অ্যামিবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক্যাল একটা প্রাণী, সেখান থেকে একদম সপুষ্পক উদ্ভিদ, সর্বত্র এই আসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। এবার আসবো অযৌন জননের প্রকারভেদ, যে কত রকম ভাবে অযৌন জনন হতে পারে। আসছি বিভাজন, কোরকোদ্গম, পুনরুৎপাদন প্রক্রিয়া, খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন বলা হয়, রেণু উৎপাদন এবং গেমিউল গঠন। এই 6টি ভাগ ছাড়াও আরো অনেক রকম ভাবে কিন্তু অযৌন জনন হতে পারে। তোমাদের সিলেবাসে যেমন আছে আমি সেইভাবে একটা স্লাইড রেডি করেছি। বিভাজন,
খণ্ডীভবন, রেণু উৎপাদন, কোরকোদ্গম, পুনরুৎপাদন এবং গেমিউল গঠন। এইগুলো সম্পর্কে আমাদের এখন খুব একটা ধারণা নেই যে বিভাজন কিভাবে হতে পারে, খণ্ডীভবন জিনিসটা কি, রেণু উৎপাদনের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার হতে পারে, কোরকোদ্গমের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার হতে পারে, পুনরুৎপাদনের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার হতে পারে, বা গেমিউল জিনিসটাই বাকি। আমাকে প্রশ্ন করেছিলেন আমার ছাত্রছাত্রীরা যে স্যার কয়েকটা টার্মস বলেছেন, কনিডিয়া কি, গনিডিয়া কি স্যার, ক্লামাইডোস্পোর কি, গেমিউল কি। আছে, সবই এর মধ্যে আছে। আমরা আস্তে আস্তে সেগুলোতে এগিয়ে যাব। প্রথমে আসছি বিভাজন প্রক্রিয়া। একটু ভালো করে শুনবে, শোনার পরে যদি কোনো জায়গায় আটকায় আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো যে স্যার এই জায়গাটা আপনি বলেছেন, এই জায়গাটা মনে হচ্ছে একটু অমিট হয়ে গেছে স্যার, এই জায়গাটাকে একটু বলে দেবেন, বা এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, সেখান থেকে আমরা পেতে পারি। তা আমি এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া, যে এর মাধ্যমে কিভাবে জীবের বংশ বিস্তার হতে পারে। প্রথমে আসছি যে দেখো যে পৃথিবীতে যত রকমের জীব আছে তাদের যদি আমরা কোষের আকার আকৃতি দেখি তাহলে দেখব ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ, অর্থাৎ মাইক্রোস্কোপিক্যাল থেকে ম্যাক্রোস্কোপিক্যাল হতে পারে, এককোষী থেকে বহুকোষী। এই এককোষী থেকে বহুকোষী জীবের মধ্যে বিভাজনের মাধ্যমে যদি দুটো বা তার বেশি প্রক্রিয়ায় জীবের সৃষ্টি হয় তখন তাকে বলবো আমরা বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ বিভাজন প্রক্রিয়াতে কি হতে পারে, তাহলে দুটো অপত্য জীব সৃষ্টি হতে পারে বা দুইয়ের অধিক অপত্য জীব সৃষ্টি হতে পারে। আমরা প্রত্যেকটা স্লাইড সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আলোচনা করি। দেখো, বিভাজনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, দ্বিবিভাজন, বহু বিভাজন। এখানে দুটো ছবি দিয়েছি তোমাদের। এখানে কি ছবি বলো তো? এই ছবিটা আগেও দেখেছো তোমরা, হ্যাঁ, অ্যামিবা, তাই না? অ্যামিবার ছবি দেখতে পাচ্ছি, যেখানে অ্যামিবার একটা ঘনপথ সৃষ্টিযুক্ত একটা সেল ছিল, সেই সেলের ভিতরে নিউক্লিয়াস, অতঃপর সেলটা অনেকটা লম্বা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসটাও লম্বা হয়েছে, এবং একসময় নিউক্লিয় উপাদানটা দুটো ভাগে ভাগ হয়ে সবশেষে দুটো অপত্য জীবের সৃষ্টি। তাহলে মূল দেহ থেকে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি, জনিত্রী জীব, জনিত্রী কোষ, সেটা আস্তে আস্তে বিবর্ধিত হয়ে প্রলম্বিত হয়ে দুটো অপত্য কোষে তথা জীবের সৃষ্টি হয়েছে, অ্যামিবাতে দেখতে পেলাম। অর্থাৎ দ্বিবিভাজনের মাধ্যমে দুটো অপত্য জীবের সৃষ্টি হয়। বহু বিভাজন, দেখো এখানেও একটা অ্যামিবার ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি অ্যামিবা লাগছে? এটা অ্যামিবা লাগছে? লাগে না। কি হয় শোনো, প্রতিকূল পরিবেশে অ্যামিবা কি করে, তার এই ঘনপথগুলোকে গুটিয়ে নেয়, গুটিয়ে নিয়ে গোল বলের মতো একটা আকার ধারণ করে ত্রিস্তরীয় একটা লেয়ার সৃষ্টি করে, ছবিটা ভালো করে দেখো একবার। এই যে দেখছো, একটা লেয়ার সৃষ্টি করেছে। এই লেয়ার সৃষ্টি করে কি করে, একটা গোল বলের মতো একটা আকার ধারণ করেছে, দেহ থেকে খরিত পদার্থ দিয়ে একটা লেয়ার সৃষ্টি করেছে। এইটাকে বলা হচ্ছে এনসিস্টমেন্ট। অর্থাৎ এই যে লেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে, এটাকে বলা হচ্ছে এনসিস্টমেন্ট। এই এনসিস্টমেন্টের ভিতরে অ্যামিবার যে মূল প্রোটোপ্লাজম অংশ আছে সেটা বারবার বিভাজিত হয়, দিয়ে বারবার বিভাজিত হয়ে অপত্য কি করে, সিউডোরেনুর সৃষ্টি করে। অনুকূল পরিবেশ যখন আসে তখন সেই সিউডোরেনুগুলো উন্মুক্ত হয়ে তারপরে সেখানে আবার অপত্য অ্যামিবার মতো তারা আচরণ করে। এটা তো গেল বহু বিভাজন অ্যামিবার ক্ষেত্রে। আরেকটা সহজ উদাহরণ আমি তোমাদের দেব, ছবিটা দেখো, একটু লক্ষ্য রাখবে। বহু বিভাজনের ছবিটা দেখো চেঞ্জ হচ্ছে, লক্ষ্য করেছো? হ্যাঁ, কিসের ছবি লেখা আছে দেখো, সাইজন ডটার নিউক্লি, তারপর সেখান থেকে মেরোজয়েড সৃষ্টি হচ্ছে। তোমাদের সিলেবাসের বাইরে একটু জাস্ট একটা কথা বলি, ম্যালেরিয়া রোগ, এখন যেমন করোনা ভাইরাস রোগ সৃষ্টি করছে, সেরকম ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কিসের দ্বারা? প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্রোটোজোয়ার দ্বারা। সে প্লাজমোডিয়াম ভাইভাক্স মানুষের শরীরে আর মশকির শরীরে মিলে তাদের জীবনচক্র সম্পন্ন হয়। ভালো করে শুনে রাখো, মানুষের শরীর লাগে আর স্ত্রী অ্যানোফিলিক্স মশকি লাগে। তা মনে করো একটা স্ত্রী অ্যানোফিলিক্স মশকি, তার দেহে
প্লাজমোডিয়ামের জীবাণু আছে, মানে সে কোনো ম্যালেরিয়া রোগ হয়েছিল তাকে দংশন করছে, সেখান থেকে সুস্থ ব্যক্তিকে দংশন করছে। তখন কি হয়, সেই ম্যালেরিয়ার যে জীবাণু মানে প্লাজমোডিয়াম তার স্পোরোজয়েড দশাটা কি হয়, সুস্থ ব্যক্তির শরীরে রক্তস্রোতে মিশে যায়। রক্তস্রোতে মিশে কি হয়, মজার ব্যাপার দেখো, তারা রক্তস্রোত থেকে হারিয়ে কোথায় চলে যায়, যকৃতে চলে যায়। তখন দেখতে ওই যখন রক্তস্রোতে মিশে যাচ্ছে ঠিক সেই সময় দেখতে ডাম্বেলের মতো, মাঝখানটা মোটা রিংয়ের মতো, এটাকে স্পোরোজয়েড দশা বলা হয়। সেই স্পোরোজয়েড দশা যখন আবার যকৃতে চলে গিয়ে আশ্রয় নেয়, তখন তাকে দেখতে অনেকটা গোল বলের মতো মনে হয়। এই গোল বলের মতো হওয়ার জন্য তখন তাকে বলা হয় সাইজন্ট। এই সাইজন্ট অতঃপর কি হয়, নিউক্লিয় উপাদানটা বিভাজিত হয়, খণ্ডে খণ্ডে বিভাজিত হয়ে প্রচুর পরিমাণে অপত্য কোষ সৃষ্টি করে, যাকে বলা হয় মেরোজয়েট। প্রায় 12,000, একটা সাইজন্ট থেকে 12,000 মেরোজয়েট উৎপন্ন হয়, এবং সেগুলো তখন সাইজন্ট থেকে বিদারণ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারা রক্তস্রোতে চলে আসে, দিয়ে হিমোগ্লোবিনকে আক্রমণ করে। তাহলে ওই প্লাজমোডিয়ামের সাইজন্ট থেকে মেরোজয়েট সৃষ্টি, এটাও বহু বিভাজন পদ্ধতি। বোঝা গেল? নেক্সট আসছি আমরা কোরকোদ্গম পদ্ধতি। ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। আমরা এটা আগে দেখেছি, অ্যামাইটোসিস প্রক্রিয়া যখন পড়ি তখন দেখেছি যে একটা অনুকূল পরিবেশে ইস্টেট দেহে উপবৃদ্ধির সৃষ্টি হয়, টিউবের মতো উপবৃদ্ধির সৃষ্টি হচ্ছে, নিউক্লিয় উপাদানটা আস্তে আস্তে বিবর্ধিত হচ্ছে এবং সাইটোপ্লাজমিক অংশটাও বিবর্ধিত হয়, দিয়ে আস্তে আস্তে কি হয়, মূল দেহ থেকে এই কোরকটা বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে বাডিং বলা হচ্ছে। তাহলে কোরকোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার হতে পারে। হাইড্রাতেও হয় ঠিক একই প্রসেসে। কোরকোদ্গম পদ্ধতি তাহলে ইস্টে হতে পারে, স্যাকারামাইসিস সেরিভেসি যেটাকে বলি, হাইড্রাতেও হতে পারে, আর অন্যান্য জীবের মধ্যেও হতে পারে কোরকোদ্গম। অর্থাৎ মূল দেহ থেকে একটা কোরক সৃষ্টি হয়, সেই কোরক থেকে অপত্য জীবের মতো সেই কোরকটা আচরণ করে। পুনরুৎপাদন কি দেখেছো তোমরা? টিকটিকির লেজ খসে যায়, আবার আস্তে আস্তে টিকটিকির লেজ বেড়ে যায়। শুনেছো যে যোগ, মানে যদি আমরা দেখেছি যে যোগ কেটে দিলে সেখান থেকে আবার পুনরায় যোগ হয়ে যাচ্ছে, কেঁচো কেটে দিলে কেঁচো থেকে যোগ হয়ে যাচ্ছে, প্ল্যানেরিয়া থেকে নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হচ্ছে। হাইড্রার ছবিটা দেখো, এই হাইড্রার মাঝে দুটো ভাগ হয়ে গিয়েছে, সেখান থেকে দেখছি কোনো কারণে ছেদ হয়ে গিয়েছিল প্রাকৃতিক কারণে, সেখান থেকে দুটো পার্ট, সেখান থেকে আবার নতুন হাইড্রা। আমার ছেলে জিজ্ঞেস করছিল, বাবা মাঝখানে কেটে গেছে, তাহলে এটা কেউ মরে যায়নি? বললাম না, এটা মরে না, এখান থেকে আবার প্রাণ ফিরে পায় তারা, এবং শুধু প্রাণই ফিরে পায় না, তারা দুটো জীবে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া, রিজেনারেশন বলা হয় এটাকে। আসছে খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন। যে কোনো প্রাকৃতিক কারণে কোনো একটা অংশ যদি ছিঁড়ে যায়, যে জলের স্রোতে হোক হাওয়াতে হোক, যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে সেই অংশটা থেকে পুনরায় আবার নতুন জীবের সৃষ্টি হতে পারে। দেখো এখানে স্পাইরোগ্যারা ফিলামেন্ট দেখতে পাচ্ছি আমরা। এখানে কোনো একটা অংশ ছিঁড়ে গেছিল, সেই ছিঁড়ে যাওয়া অংশ থেকে নতুন করে আবার স্পাইরোগ্যারা ফিলামেন্টগুলো পূর্ণাঙ্গ একটা আবার ফিলামেন্টে কনভার্ট হচ্ছে। এখানে প্ল্যানেরিয়ার ছবিটাও ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছি আমরা। নেক্সট আসবো রেণু উৎপাদন। এইটা একটু জটিল আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। রেণু উৎপাদন আগে দেখে নাও ছবিটা। জুস্পোর, ক্লামাইডোস্পোর, ভালো করে দেখো। স্পোরাঞ্জিও রেণু বা স্পোরাঞ্জিওস্পোর, অয়েডিয়া, কনিডিয়া। আমার ছাত্রছাত্রীরা অনেকে জিজ্ঞেস করেছে, স্যার জুস্পোর কি, কনিডিয়া কি? এসেছি আমি। তাহলে দেখো এই যে ছবিগুলো তোমরা দেখতে পেলে, জুস্পোর, অয়েডিয়া, ক্লামাইডোস্পোর, স্পোরাঞ্জিও রেণু, কনিডিয়া, মনে রাখবে রেণু হচ্ছে একটা এককোষী পাতলা প্রাচীর বিশিষ্ট অযৌন জননের একক। কি বললাম? একটা পাতলা প্রাচীর বিশিষ্ট অতি ক্ষুদ্র অযৌন জননের একককে বলা হয় রেণু। কোথায় উৎপন্ন হয়?
রেণুস্থলিতে হবে, তাকে স্পোরাঞ্জিয়াম বলে। এই রেণু আবার দু রকমের, একটাকে বলা হয় চল রেণু বা জুস্পোর, আর একটাকে বলি অচল রেণু বা আপ্রাণস্পোর। জুস্পোর কেন বলছি? কারণ ফ্লাজেলা আছে, সন্তরণ করতে পারে, কিন্তু আপ্রাণস্পোর কি? ফ্লাজেলা নেই, গোল বলের মতো ডিম্বাকার হতে পারে, সে কিন্তু সন্তরণ করতে পারে না। ছবিগুলো দেখো এবার প্রত্যেকটা, চোখ রাখো ভালো করে, দেখেছ প্রত্যেকটা ছবিগুলো? এবার আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আলোচনা করছি। প্রথমে আসছি জুস্পোর। জুস্পোর মানে কি বললাম তাহলে? ফ্লাজেলা যুক্ত, দেখো সন্তরণ করার ক্ষমতা আছে। তোমরা মনে আছে তোমাদের ক্লামাইডোমোনাস পড়িয়েছিলাম এক সময়, বলেছিলাম বিভিন্ন সময়ে ক্লামাইডোমোনাসের কথা। ন্যাসপাতির মতো দেখতে, দুদিকে দুটো সুরের মতো আছে, এটাকে কি বলা হয়? ফ্লাজেলা বলা হয়। এর সাহায্যে এরা গমন করতে পারে। তাহলে ক্লামাইডোমোনাসের কথা যখন বললাম, ক্লামাইডোমোনাসে আসি। অনুকূল পরিবেশে ক্লামাইডোমোনাসের যে মূল দেহ, নাসপাতির মতো যে দেহটা থাকে, সেই দেহটা কি হয়? খন্ডে খন্ডে বিভাজিত হয়, দিয়ে দুটো, চারটে, আটটে, 12টা, এইভাবে একটা 16টা আস্তে আস্তে বিভাজিত হয়ে বর্ধিত হয়। দিয়ে এক সময় মূল দেহের যে নাসপাতির মতো যে দেহটা ছিল, দুটো সুর ছিল মানে ফ্লাজেলা ছিল, সেটা ফ্লাজেলা দুটো খসে যায়, দিয়ে ওই যে বাইরের যে লেয়ার সেটা ডিজলভ হয়ে গিয়ে তারা সামনে মুক্ত হয় এবং অপরটা এককোষী শৈবালের মতো আচরণ করে। জুস্পোরের পরে দেখো কনিডিয়াতে আসছি। কনিডিয়া, পেনিসিলিয়াম নাম মনে পড়ছে? পেনিসিলিয়াম নোটেটাম। হ্যাঁ, সেই পেনিসিলিয়াম নামক ছত্রাকের, সূত্রাকার ছত্রাকার দেখো, তাকে মাইসিলিয়াম বলা হয়। সূত্রাকার মাটির সঙ্গে লেগে থাকে, কিন্তু কিছু কিছু অনুসূত্র বায়বীয় ভাবে লম্বা লম্বা ভাবে রিজু ভাবে উঠে থাকে, লম্বা লম্বা ভাবে মৃত্তিকার সঙ্গে লেগে আছে, সাহিত্য ভাবে আছে এবং উঠে আছে। উঠে থাকা হাইফাগুলোকে তার উপরে যে লম্বা, যেখানে একটা অনুসূত্র তোমরা দেখতে পেলে, সেই অনুসূত্রের ডগার দিকে কনিডিওফোর, ডগার দিকের অংশটাকে লম্বা, এবং তার উপরে থাকে ছোট্ট ছোট্ট রেণু, এক গুচ্ছ করে রেণু আছে, সেই রেণুগুলোকে বলা হয় কনিডিয়া। আর যে শাখায় কনিডিয়া উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে কনিডিওফোর। মাইসিলিয়ামের এই লম্বা সূত্রাকার যেটা বায়বীয় অনুসূত্র, সেটাকে বলছি কনিডিওফোর, এবং এই ছোট্ট ছোট্ট রেণুগুলোকে কনিডিয়া বলা হয়। এগুলো কিন্তু আপ্লানোস্পোর, এদের কিন্তু চলতে পারে না, এরা এতই হালকা, বাতাসে উড়িয়ে গিয়ে অন্য জায়গায় বসে, সেখানে তারা মাইসিলিয়াম ছড়িয়ে, মানে সেখান থেকে অঙ্কুরিত হয়ে মাইসিলিয়াম সৃষ্টি হয়। আসছি ক্লামাইডোস্পোর। রাইজোপাস নামক ছত্রাকের দেহে এরকম অনুসূত্র যদি দেখা যায়, সেই অনুসূত্রের উপরের লেয়ারের কোষগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট হয়ে একটা রেণু সৃষ্টি করে। সেই রেণু মধ্যে প্রচুর খাদ্য সঞ্চয় থাকে, সেই রেণুগুলো আবার অনুকূল পরিবেশে গিয়ে সেখান থেকে আবার নতুন মাইসিলিয়াম সৃষ্টি করতে পারে, মানে আবার সূত্র সৃষ্টি করে বংশ বিস্তার করতে পারে। অয়েডিয়া, এই দেখো অয়েডিয়া হচ্ছে কিছু কিছু ছত্রাকে, তোমরা মনে রাখবে এই অনুসূত্রের উপর অংশটা দেখো কয়টা খণ্ড, মানে লম্বা অনুসূত্র ছিল, অনুসূত্র কয়টি যেন খণ্ডে ভাগ হয়ে গিয়েছে, এই খণ্ড খণ্ডগুলোই এক একটা কোষের মতো আচরণ করছে, মানে এগুলো রেণু, এইগুলোকে বলা হয় অয়েডিয়া। পাতলা প্রাচীর বিশিষ্ট হয় এরা, অয়েডিয়া বলা হয়। এই অণুগুলো থেকে, অর্থাৎ এই রেণুগুলো থেকেই আবার নতুন জীবের সৃষ্টি হতে পারে। আসছে স্পোরাঞ্জিওস্পোর, মানে স্পোরাঞ্জিও রেণু। ছবিটা কিসের মতো লাগছে বলো তো? হ্যাঁ, মিউকোরের ছবি তোমরা দেখেছো, মাইক্রোফোনের মতো, তাই লম্বা অনুসূত্র ছড়িয়ে আছে, তার উপরে দেখো লম্বা লম্বা হাইফা দেখতে পাচ্ছি। এই লম্বা লম্বা হাইফা গুলোকে, আমার মাউসের এরোটা দেখা যাচ্ছে তো, লম্বা লম্বা হাইফা গুলোকে বলা হয় কি? স্পোরাঞ্জিওফোর। হ্যাঁ, স্পোরাঞ্জিওফোরের উপরে দেখো একটা ফোলা মতো অংশ দেখতে পাচ্ছি, এটা বলা হয় কলুমেল্লা। এই কলুমেল্লার উপরে অবস্থান করে স্পোরাঞ্জিয়াম, মানে রেণুস্থলী। সেই রেণুস্থলীর ভিতরে প্রাণস্পোর এই রেণুগুলো অবস্থান করে, যাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিও রেণু। স্পোরাঞ্জিও রেণু বলা হয়। এই অনুসূত্রগুলো থেকে স্পোরাঞ্জিও রেণুগুলো ডিসপার্স হয়ে তারা আবার অন্যত্র তারা কিন্তু জীব সৃষ্টি করতে পারে, অর্থাৎ পুনরায় মিউকোরের জন্ম দিতে পারে, অনুসূত্র সৃষ্টি করতে পারে। এরপরে আছে আর একটা
সেটাও বলে রাখি। গেমিউল গঠন, গেমিউল কি? গেমিউল গঠনের মাধ্যমে কিন্তু জীবের বংশ বিস্তার হতে পারে। হচ্ছে ওটা দেখেছো, গোল বলের মতো। বলছে মিঠা জলে স্পঞ্জের অভ্যন্তরে, স্পঞ্জ দেখেছি আমরা, সেই স্পঞ্জের অভ্যন্তরে, মিঠা ছবিটা দেখলে তো, মিঠা জলে কি হয়, স্পঞ্জের অভ্যন্তরের যে কোষ, সেই কোষের ভিতরে একটা কোরক সৃষ্টি হয়, ভিতরে, বাইরে নয়। যেমন অ্যামিবাতে দেখছিলাম, ইস্টে দেখছিলাম, হাইড্রাতে দেখছিলাম বাইরে কোরক সৃষ্টি, এখানে কোষের ভিতরে কোরক সৃষ্টি, এবং এটা আস্তে আস্তে গোল বলের মতো একটা আকার নেয়। ছবিটা দেখো একবার, গোল বলের মতো একটা আকার নিচ্ছে। এই যে গোল বলের মতো আকার যে প্রসেসে হচ্ছে, এটাকে এন্ডোজেনাস বলা হচ্ছে, বার্ডিং বলা হয় এটাকে। এই প্রকার বার্ডিংকে এন্ডোজেনাস বলে। এবং যে কোরক সৃষ্টি হলো এটাকে বলা হচ্ছে গেমিউল। প্রত্যেকটা গেমিউলে দেখো এখানে কিছু কোষ দেখতে পাচ্ছ, গোল গোল নুড়ি পাথরের মতো কোষ দেখতে পাচ্ছ, রক্ষাত্মক কোষ বলা হয় এগুলোকে। এই কোষগুলো হচ্ছে আর্কিওসাইট কোষ। এই কোষগুলো কি করে, অনুকূল পরিবেশে, এই যে গোলতল ফ্ল্যাক্সের উপর অংশ দেখলে, সেই কাছাকাছিতে চলে আসে, দিয়ে সেখানে তারা জমা হয়, দিয়ে তারপরে তারা সেখান থেকে বেরিয়ে আবার জীব সৃষ্টি করতে পারে। গেমিউলের মাধ্যমে এটা ছিল বংশ বিস্তার। এরপর আসছি অযৌন জননের গুরুত্ব। মনে রাখবে যে অযৌন জননের একটা পার্ট আমি এখন আর তোমাদের আলোচনা করলাম না, সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, পরের দিনে সেটা আলোচনা করব। আজকে অযৌন জননটা বলে শেষ করব। জননের নিশ্চয়তা। জননের নিশ্চয়তা কি? দেখো, যেহেতু এখানে বলেছি আমি যে অযৌন জননের ক্ষেত্রে একটা জীবের প্রয়োজন হয়, তাহলে একটা জীবের যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই বংশ বিস্তার হবে। কারণ এখানে পুরুষ স্ত্রী আলাদা করে লাগছে না। যে মনে করো কুমড়ো ফুলে দেখেছো তো তোমরা, যে কুমড়ো গাছ লাগিয়েছো বাড়িতে, মনে করো বাগানে, সেখানে কুমড়ো ফুল ফুটেছে, পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই ফুটেছে, কিন্তু কুমড়ো ধরছে না, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, জননের নিশ্চয়তা নেই। ওটা ছিল সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা রেণু এসে আরেক জায়গায় পড়বে, তবে বংশ বিস্তার হবে, তবে ফল ধারণ করবে, সেই ফলের মধ্যে বীজ হবে, বীজ থেকে নতুন জীবের সৃষ্টি হবে। কিন্তু এখানে তা নয়। এখানে আমরা কি দেখছি, এখানে কি দেখছি আমরা, যে একটা জীবের কোনো একটা অংশ, সেটা হতে পারে কোনো একটা দেহের অঙ্গ বা কোনো একটা স্পোর, সেখান থেকে উন্নত আবার নতুন জীবের সৃষ্টি হওয়া, এটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে জননের নিশ্চয়তা অবশ্যই আছে। আর কি আছে দেখো, অপত্য উৎপাদন। যে অপত্য উৎপাদন হয় সেটার পরিমাণ অনেক বেশি। তবে মনে রাখবে একটা কথা, যেহেতু অনেক বেশি উৎপাদন হয়, এটা যেমন একটা ভালো দিক, একটা এরকম একটা সেই রকম একটা চিন্তার বিষয় আছে যে অল্প পরিমাণ, সীমিত পরিমাণ জায়গায় যদি এদের বংশ বিস্তার হয় তাহলে বেঁচে থাকাটা কিন্তু একটা অনিশ্চয়তা হয়ে যায়। তখন অপত্যের প্রকৃতি কি রকম প্রকৃতি হয়, অধিকাংশ ক্ষেত্রে এই অপত্য হবে জমিত্রী জীবের অনুরূপ। কারণ এখানে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন নয়, যেখানে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের মিলন ঘটবে, সেটা তো নয়। এখানে তো রিকম্বিনেশন হচ্ছে না গ্যামেটে, প্রত্যেকটা ক্রোমোজোমের সঙ্গে এখানে রিকম্বিনেশন হচ্ছে না, যে জিনের পুনঃসংযুক্তি হচ্ছে না, তার ফলে তো এখানে নতুন বৈশিষ্ট্য আসার কোনো জায়গা নেই। অর্থাৎ জনিত্রী জীবের বৈশিষ্ট্য অপত্য জীবের মধ্যেই আসবে। প্রকরণ সৃষ্টি এটা হতে পারে না। অর্থাৎ যেহেতু দুটো গ্যামেটের এখানে মিলন ঘটছে না, দুটো জিনের, দুটো জনিত্রী জীবের মধ্যে এখানে মিলন ঘটছে না, তাদের নতুন বৈশিষ্ট্যর এখানে আসার কোনো জায়গা নেই। তাই প্রকরণ সৃষ্টি হওয়ার ক্ষমতা এখানে অনেক কম। মানে প্রতিকূল, যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে অনুকূল করে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা এদের কিন্তু তুলনামূলকভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশনে উৎপন্ন জীবের থেকে অনেক কম। তাহলে আবার বলছি, জননের নিশ্চয়তা অবশ্যই আছে, কারণ একটা জীবের মধ্যে সম্পন্ন হয়। অপত্যার জীব যদি দেখি, তাহলে অপত্যার উৎপাদন সংখ্যা বেশি, কিন্তু বেঁচে থাকাটা একটু দায়, কারণ যদি সীমিত খাদ্য হয়, সীমিত জায়গা হয়, তাহলে বেঁচে থাকাটা তাদের মধ্যে কম্পিটিশন হবে। অপত্যার প্রকৃতি হচ্ছে জনিত্রী জীবের মতোই, প্রকরণ সৃষ্টির ক্ষমতা অনেক কম থাকে। বোঝা গেল? অযৌন জননের সুবিধা কি বলবো তাহলে? সুবিধা হচ্ছে যে এখানে জনিত্রী জীব, যেহেতু একটা জীব থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে অপত্য উৎপাদনের সংখ্যা অবশ্যই বেশি হবে। কিন্তু অসুবিধা কি, প্রকরণ এদের হতে পারে না, প্রকরণ দেখা যায় না, জিনের পুনঃসংযুক্তি হয় না। তাই এখানে রিকম্বিনেশনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হওয়ার, নতুন বৈশিষ্ট্যযুক্ত
যে জীব, তার কিন্তু সম্ভাবনা এখানে অনেকটাই কম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে সামনে বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আর এই যে পড়াগুলো দিলাম সেগুলোকে একটু সময় করে বাড়িতে পড়বে। হয়তো অন্যান্য সাবজেক্টের ক্লাস হচ্ছে, তো সেইগুলো তোমরা লক্ষ্য করছো ধরেই নিলাম, তো সেই সঙ্গে সঙ্গে এই ক্লাসগুলো একটু দেখবে, ঠিক আছে? এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় আবার বলছি, কমেন্টস করে আমাকে জানাবে, সেই জায়গাটাকে আবার আমি বুঝিয়ে দেবো, ভালো করে বোঝানোর চেষ্টা করবো যতটা আমার ক্ষমতা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে পরেই তুমি কিন্তু আজকে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবে, করে নেবে বাড়িতে। যদি কোনো জায়গায় আটকায়, কোনো জায়গায় অসুবিধা হয়, আমাকে ফোন করতে পারো, বা আমার স্কুলের স্টুডেন্ট যদি হয়, তাহলে অনেকের কাছেই নাম্বার আছে, বা যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। খুব ভালো থেকো, আর লকডাউন মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার স্যানিটাইজ করবে, হাত ধোবে, খুব ভালো থাকবে। আবার সামনে বৃহস্পতিবার দেখা হচ্ছে, ততক্ষণ বাই।